হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে দেখো পরিবেশ ও বিজ্ঞানের জন্য সেকেন্ড সামেটিভের যেটা 6 নম্বর স্কুল দেওয়া হয়েছে বারডোয়ান মিউনিসিপাল হাই স্কুল, এই স্কুলের আমরা প্রশ্নপত্রটি আজকের ক্লাসে সলভ করে নেব। তাই অবশ্যই তোমরা আজকের ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের একের দাগের প্রথম এমসিকিউ, সমতল আয়নায় গঠিত প্রতিবিম্ব। দেখো আমরা যখন সমতল আয়না বা দর্পণের সামনে দাঁড়াই তখন আমাদের মাথা যেরকম উপর দিকে থাকে, প্রতিবিম্বর ক্ষেত্রেও কিন্তু মাথাটা উপরের দিকে থাকে, পাটা নিচের দিকেও কিন্তু থাকে। তাহলে এক্ষেত্রে মাথার দিকে মাথা, পায়ের দিকে পা থাকে, তার মানে এটা হচ্ছে সমশীর্ষ। কেমন? আর যে ক্ষেত্রে উল্টো হয় সেটা হচ্ছে অবশীর্ষ। এরপরে আকর্ষণের পূর্বে আমরা জানি আবেশ হয়, সূচিছিদ্র ক্যামেরায় গঠিত হয় প্রতিকৃতি। 2-1 একটি ঈষৎ স্বচ্ছ বস্তুর উদাহরণ দাও। ঈষৎ স্বচ্ছ বস্তু তোমরা লিখতে পারবে ঘষা কাচ, বা তুমি চাইলে ট্রেসিং পেপার লিখতে পারো, তৈলাক্ত কাগজ, এটাও কিন্তু হয়ে যাবে ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। আর যে কোনো একটা লিখবে, চাইলে ঘষা কাজটাই লিখতে পারো। বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা উদাহরণ দাও। বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা হচ্ছে রংধনু। এরপরে চৌম্বক দৈর্ঘ্য আর চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক তোমরা জানো যে চৌম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য গুণ চিহ্ন দিয়ে 0.86। তোমাদের টেক্সট বইয়ে 0.86 দিয়েছে, তাই জন্য সেটাই দেবে। এরপরে ব্যাটারিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যখন কোন ব্যাটারি চার্জেবল ব্যাটারি যদি হয়, সেটা যদি চার্জ করা যায়, তাহলে সেক্ষেত্রে সেই ব্যাটারি যখন চার্জ করা হয়, চার্জ করার সময় তড়িৎ শক্তি দিয়ে দেওয়া হয়, তাই না? তড়িৎ দিয়ে, কারেন্ট দিয়ে সেটাকে চার্জ করা হয়, তাহলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি হিসেবে জমা হয়। এবার যখন সেই ব্যাটারি ব্যবহার করা হয় বা ব্যাটারিটা যখন ক্ষয় হতে থাকে, তাই না, তার যখন শক্তিটা শেষ হতে থাকে, তখন সেক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। 3-এর দাগের প্রশ্নগুলোতে চলে যাব। প্রথম প্রশ্ন, অন্তরক কাকে বলে? একটি উদাহরণ দাও। লিখবে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িতাধান চলাচল করতে পারে না তাদের অন্তরক পদার্থ বা তড়িৎ অপরিবাহী মানে ইনসুলেটর বলে। উদাহরণ অবশ্যই দেবে, যেমন দেখো কাঠ, কাগজ, কাঁচ, প্লাস্টিক, রবার, শুষ্ক বাতাস, এগুলো হচ্ছে তড়িতের অন্তরক। এরপর দেখো সৌরকোষ কিভাবে কাজ করে। সৌরকোষ কি সেটাও তোমরা এখানে লিখবে। দেখো সৌরকোষ হলো সৌরশক্তি থেকে সরাসরি তড়িৎ শক্তি উৎপাদক ব্যবস্থা। এগুলিতে অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর উপাদান, যেমন দেখো সিলিকন, গ্যালিয়াম, এগুলি দিয়ে তৈরি পাতলা স্তর থাকে, যাতে সূর্যালোক এসে পড়লে সৌরকোষ তড়িৎচালক বল উৎপন্ন করে। কিভাবে কাজ করে? দেখো অনেকগুলি সৌরকোষ বৈদ্যুতিকভাবে সংযুক্ত করে গঠন করা হয় সৌর মডিউল, যা স্বয়ংসম্পূর্ণ একটি ইউনিট হিসাবে কাজ করে। একাধিক এই জাতীয় মডিউলের বৈদ্যুতিক সমন্বয়ে গঠিত হয় সোলার প্যানেল। প্যানেলগুলি সূর্যের দিকে মুখ করে রাখলে সর্বোচ্চ তড়িৎ শক্তি পাওয়া যায়। তাহলে এরকম ভাবে তোমরা আনসারটি লিখবে। দেখো রেফারেন্স বুকের পেজ নাম্বার 120। নেক্সট, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? এটা আমরা আগে মডেল প্রশ্নপত্রতেও পেয়েছিলাম। অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি, মানে মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাহলে সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স কথাটি কেন এই গাড়িতে উল্টো করে লেখা থাকে? তার কারণ হচ্ছে যে এই যে উল্টো করে লেখা থাকে তার জন্যই কিন্তু সামনের গাড়ির আয়নায় মানে সামনে ধরো অন্য একটা গাড়ি আছে, সেই গাড়ির যে চালক বা ড্রাইভার, সেই ড্রাইভারের ডান দিকে একটা দর্পণ থাকে। সেই দর্পণ দিয়ে সে কি দেখে, পিছনে কি গাড়ি আসছে না আসছে সেগুলো কিন্তু লক্ষ্য করে। তাহলে সামনের গাড়ির ড্রাইভার যখন তার পাশে যে আয়নাটা থাকবে, সে আয়না দিয়ে দেখবে যে এখানে পিছনে একটা গাড়ি আছে, তখন কি হবে, তার আয়নাতে এই যে লেখাটা, সেই লেখাটার কি হবে, প্রতিবিম্ব গঠিত হবে এবং তা পার্শ্ব পরিবর্তনের ফলে আবার উল্টে যায়। তাহলে উল্টো লেখাটা সামনের গাড়ির ড্রাইভারের পাশে যে দর্পণ থাকে, সেই দর্পণে যখন এর প্রতিবিম্ব গঠিত হবে তখন আবার উল্টে যাবে, নিয়ে উল্টে যাওয়ার ফলে সেটা আবার সোজা হয়ে যায়, নিয়ে সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয়। ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায় এবং বুঝতে পারে যে পিছনে অ্যাম্বুলেন্স গাড়ি আছে। তার জন্য সে কি করে, সেই চালক কিন্তু অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দেয়। এরপরে দেখো রংধনু কিভাবে তৈরি হয়। দেখো এখানে এই জায়গাটা তোমরা চাইলে নাও লিখতে পারো, আমি বলে দিই। দেখো সাধারণত বৃষ্টির পর বিকেলের দিকে পূর্বের আকাশের রংধনু দেখতে পাওয়া যায়, পূর্বের আকাশে মানে পূর্ব দিকে আকাশে। এটি হলো সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা। বিকেলের দিকে সূর্যটা পশ্চিম দিকে থাকে, তাহলে সূর্য যেদিকে থাকে তার ঠিক বিপরীত দিকে, তার মানে পূর্ব দিকে, পূর্ব আকাশে এক্ষেত্রে কিন্তু রংধনু গঠিত হয়। এটা সাদা আলো বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা। এরপরে তোমরা যেটা লিখবে, দেখো পরের পাতায় দেওয়া হয়েছে কিভাবে গঠিত হয়।
বৃষ্টির পর দেখো আকাশে ভাসমান কিছু জলকণা থাকে, তাই না? কিছু কিছু হালকা ছোট ছোট জলকণা যেগুলো বাতাসের মধ্যে ভাসতে থাকে। বিপরীত দিক থেকে আসা আলোক রশ্মি ওই জলকণার মধ্য দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরিত হয়। যখন আলোটা যায় তখন ওই ছোট ছোট জলকণা দিয়ে আলোটা কি হয়ে যায়? বিচ্ছুরিত হয়ে যায়। এবং বিচ্ছুরিত হওয়ার সময় 7টি বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে গিয়ে রংধনু গঠন করে। আমরা জানি সাদা আলোর মধ্যে 7টি আলাদা আলাদা রং থাকে। বেনিয়া সহকলা তোমরা পড়েছো। এক্ষেত্রে 7টা আলাদা আলাদা আলোতে ভেঙে যাওয়ার ফলে আমরা 7টি আলাদা আলোর একটা আলোক পট্টি দেখতে পাই। এক্ষেত্রে বায়ুতে উপস্থিত জলকণাগুলি প্রিজমের ভূমিকা পালন করে। তাহলে এখান থেকে এতটাও লিখতে পারো, এবং তার সঙ্গে তোমরা সামনে প্রথম দিকে একটা লাইন আমি যেভাবে বলে দিলাম সেরকম ভাবে তোমরা কিন্তু অ্যাড করে দেবে। কেমন? তার প্রথম লাইনটা দেওয়ার পর এখান থেকে এতটা লিখবে। একটি চুম্বক সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন? এটার আনসার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লিখবে দেখো, পৃথিবী নিজে একটি চুম্বক হওয়ায় ভূচুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এর প্রভাবে অবাধে মানে বিনা বাধায় ঝুলন্ত চুম্বকটি সর্বদা একটা বিশেষ অভিমুখ, অর্থাৎ আমরা যেটা দেখতে পাই পৃথিবীর যেটা চুম্বক উত্তর দক্ষিণ মেরু সেই বরাবর অবস্থান করে। তাহলে এই জায়গাটা তোমরা লিখবে। পরের প্রশ্ন, চুম্বকের মেরু ও উদাসীন অঞ্চলের মধ্যে দুটি পার্থক্য লেখো। চুম্বকের মেরু মানে চৌম্বক মেরু। প্রথম পার্থক্যর বিষয় হচ্ছে অবস্থান। আমরা জানি যদি একটা চুম্বক হয়, এরকম একটা যদি চুম্বক হয়, তাহলে চুম্বকের এটা যদি উত্তর প্রান্ত হয়, উত্তর প্রান্ত থেকে কিছুটা ভেতরে এরকম জায়গায় উত্তর মেরু থাকে, দক্ষিণ প্রান্ত থেকে কিছুটা ভেতরে দক্ষিণ মেরু থাকে। তাহলে চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি চুম্বকের দুটি মেরু থাকে। আর উদাসীন অঞ্চল হচ্ছে চুম্বকের ঠিক মাঝখান, একদম ঠিক মাঝখান বলতে পারো, চুম্বকের ঠিক মাঝখানে বলা যায়, বা চুম্বকের দুটি মেরুর ঠিক মাঝামাঝি জায়গাতে উদাসীন অঞ্চল অবস্থিত। আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা, দেখো চুম্বকের দুই মেরুতে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম সবচেয়ে বেশি হয়। আর উদাসীন অঞ্চলে আমরা জানি যে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে। 4 দাগের প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন, আলোর প্রতিফলন কাকে বলে? আর প্রতিফলনের সূত্র দুটি লেখো। প্রতিফলনের সংজ্ঞায় লিখবে, একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে আলোকরশ্মি যদি দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হয়, ধরো বাতাস দিয়ে আলোটা যাচ্ছে, যেতে 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 ধরো আয়নার মধ্যে পড়েছে, তাহলে বাতাস একটা মাধ্যম ছিল, গ্যাসীয় মাধ্যম ছিল, তাই না? তারপরে সেটা আয়নাতে পড়েছে আলোটা, তারপরে সেটা কঠিন মাধ্যমে পড়েছে। তাহলে এরকম যদি হয় তবে মাধ্যম দুটির বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে আপতিত আলোক রশ্মির কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। তার মানে আলোটা বাতাস থেকে আয়নাতে পড়লো, তারপর আয়না থেকে দিক পরিবর্তন করে আবার বাতাসে ফিরে যায়। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে সংজ্ঞাটা দেবে। আর প্রতিফলনের সূত্র খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। প্রতিফলনের দুটি সূত্র আছে। দেখো এটা প্রতিফলনের চিত্র, তোমরা জানো যেটা এসে পড়ে আলো সেটা হচ্ছে আপতিত রশ্মি, এটা পিও, তাই না? P1O। আর যেটা যে পথে ফিরে যায় সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। যেখানে আলোটা পড়ে সেই বিন্দুটাকে বলবো আপতন বিন্দু, আর এখানে যে একটা লম্ব টানি সেটাকে আমরা বলবো অভিলম্ব। তাহলে সূত্রটা দেখো, আপতিত রশ্মি মানে এটা, প্রতিফলিত রশ্মি এটা, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই তিনটেই কিন্তু একই সমতলে থাকে। এটা হচ্ছে প্রথম সূত্র। 2 নম্বর সূত্র যেটাকে টলেমির সূত্র বলা হয়, সেটা হচ্ছে এই যে আপতন কোণ মানে আপতিত রশ্মি এবং অভিলম্বের মাঝের কোণ, আর অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মাঝের কোণ মানে প্রতিফলন কোণ, এই দুটো কিন্তু সমান হয়। আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। তাহলে এই দুটো হচ্ছে সূত্র। নেক্সট, চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থ কাকে বলে? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। চৌম্বক পদার্থ নাম শুনে বোঝা যাচ্ছে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং বিশেষ প্রক্রিয়ার সাহায্যে যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে। যেমন লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি। একটি উদাহরণ দিতে বলা হয়েছে, একটি উদাহরণ দেবে। অচুম্বক পদার্থ মানে যে সকল পদার্থকে চুম্বক কোনোভাবে আকর্ষণ করে না, মানে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, এবং যাদের কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা যায় না, তাদের অচুম্বক পদার্থ বলে। যেমন কাঠ, কাগজ ইত্যাদি। নেক্সট, এলইডি এর পুরো নাম তোমরা জানো। এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে লিখবে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আর বৈদ্যুতিক বা ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? এক্ষেত্রে টাংস্টেন দিয়ে তৈরি হয়। এরপর লাইফ সায়েন্সের পোর্শনগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটা হচ্ছে ডিম্বক। এরপরে মূলত্রের কাজ কি? লিখবে মূলত্র মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম ডগাকে বাঁচিয়ে রাখে। আর 2 নম্বর কাজ হচ্ছে এই অংশ থেকে
খরিত রস মাটিকে ভিজিয়ে নরম করে দেয়, ফলে মূল সহজে বাড়তে পারে বা মাটি ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। পরাগ মিলনের একটি সমস্যা লেখো। এই সমস্যাটা তোমরা টেক্সট বুক থেকেই পেয়ে যাবে। টেক্সট বুকের মধ্যে আমি বলে দিচ্ছি তোমাদের, পেজ নম্বর দেখো 211। পরাগ মিলনের একটা সমস্যা বলেছে, একটি লিখবে যে বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে। কেমন, একটি লিখবে। এরপরে নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। দেখো 3-1 ব্যাপন ও অভিস্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো আর জীবদেহে অভিস্রবণের একটি গুরুত্ব লেখো। দুটি পার্থক্য লিখতে বলা হয়েছে, লিখবে দেখো ব্যাপন, এক্ষেত্রে এটা লিখতে পারো পর্দার উপস্থিতি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ব্যাপনের ক্ষেত্রে পর্দা আবশ্যক নয়, আর অভিস্রবণের ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দার উপস্থিতি আবশ্যক। অর্ধবেদ্য পর্দা অবশ্যই প্রয়োজন। আর অনুপ্রবাহের অভিমুখ এটাও দেবে, ব্যাপনের ক্ষেত্রে বেশি ঘনত্ব বা অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ব্যাপন ঘটে। আর অভিস্রবণটা দেখো লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক অণুর সঞ্চারণ বা প্রবেশ ঘটে। তাহলে এই দুটো পার্থক্য তোমরা দেবে। আর অভিস্রবণের গুরুত্বের ক্ষেত্রে একটা গুরুত্ব বলেছে, তোমরা লিখবে যে সমস্ত স্থলজ উদ্ভিদ মনোরম দ্বারা মাটি থেকে এবং জলজ উদ্ভিদ সারা দেহ দিয়ে পরিবেশ থেকে জল অভিস্রবণ পদ্ধতির দ্বারা সংগ্রহ করে। আর প্রাণীরা অভিস্রবণের মাধ্যমে কোষের ভিতরে ও বাইরে জলের ভারসাম্য বজায় রাখে। তাহলে এরকম ভাবে একটা পয়েন্টের মাধ্যমে তোমরা লিখবে। এরপরে শেষ প্রশ্ন দেখো, গুচ্ছিত ফল কাকে বলে, উদাহরণ দাও। দেখো কোন একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে, যেমন আতা। আর খাদ্য সঞ্চয় করে এমন একটি মূলের নাম আমি দুটো লিখে দিচ্ছি। দেখো বিট হয়, গাজরটাও কিন্তু খাদ্য সঞ্চয় করে। তোমরা যে কোনো একটি লিখবে। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলোর আনসার দেখে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমাদের ক্লাস 7 এর জন্য প্রশ্নবিচিত্রার আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টে ক্লিক করে দেখবে পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত সেটগুলো হয়ে গেছে, হিস্ট্রির যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা পেয়ে যাবে। গণিতের ক্লাসও আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে, এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরোনো ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।